আরও 2 দিন থেকে যা, আমার একা একা থাকতে ভালো লাগে না। কিন্তু ওদের একটাই কথা, বাবা ফিরছে আর তারা এখানে পড়ে থাকবে তা কি হয়? নারীকে বলে গিয়েছে পরে এসে অনেক দিন থেকে যাবে। তবে বাবা মায়ের সাথে নওয়াজকে আভিরা আশা করেনি। সে তো ভেবেছে ওই দিনের পর হয়তো তাদের আর দেখাই হবে না। তোফায়েল আহমেদকে পৌঁছে দিতে এসেছে নওয়াজ। আনিসা না করেছিল, বলেছিল তোমার যেতে হবে না, আমি পারবো। তবে নওয়াজ শোনেনি। তার একটা দায়িত্ব আছে, সে কিভাবে দায়িত্বহীনের মতো আচরণ করবে? তোফায়েল আহমেদ মেয়েকে বললেন। আম্মা যান, পানি দিন। দিচ্ছি বাবা। বলে আভিরা পানি আনতে গেল। এক মুহূর্তের জন্য যেন নওয়াজের হৃদস্পন্দন থেমে যায়। এক হাত দিয়ে মাথায় ঘোমটা টেনে অন্য হাতে গ্লাস নিয়ে ছোট ছোট কদমে এগিয়ে আসা রমণী তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর শাস্তি হিসেবে রমণীকে কি করবে সে? কষি একটা থাপ্পড় বসাবে ওই তুলতুলে গালে, নাকি আদরে পরশ বরাবে? নওয়াজ ঢোক গিলল, কী সব ভাবছে সে। রমণী তার মনের কথা জানলে নিশ্চয়ই তাকে কথা শোনাতে ছাড়বে না, সাথে অসভ্য উপাধি দিতেও দ্বিধা করবে না। আনিসা এসেই রান্না চড়িয়েছে। মেয়েটার টুকটাক কাজ জানলেও রান্নাঘরের ধারের কাছেও ঘেঁষতে দেননি তিনি। এখন মনে হচ্ছে একটু শিখিয়ে রাখতে ভালো হতো, তাহলে হসপিটাল থেকে এসে তাকে রান্না চড়াতে হতো না। নওয়াজ যদিও আজ প্রথমবার এবারই আসেনি, আগেও এসেছিল, তবে তখনকার আর এখনকার হিসেব আলাদা। দুপুরের সময় চাইলেও নাস্তা ধরিয়ে দেওয়া যায় না। নওয়াজ যাওয়ার জন্য তাগিদ দেওয়া শুরু করেছে। তার নাকি হসপিটালে কাজ আছে। আসলেই তার কাজ আছে। এখান থেকে হসপিটালে গিয়ে মাহাদের সাথে বের হবে, আর এখান থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় ততই মঙ্গল। তোফায়েল আহমেদ বেজায় চটে গেলেন। এ ছেলে এখন তার ছাত্র থাকলে এমন অভদ্রতার জন্য দিতে কয়েকটা। তবে এখন তিনি নিরুপায়। সময় তারও আসবে, তখন শায়েস্তা করে ছাড়বে এই অসভ্য ছেলেকে। নওয়াজ এত বলে কয়েও যেতে পারল না। এক প্রকার জোর করেই তাকে আটকে রাখা হয়েছে। না খেয়ে এক পাও নড়তে পারবে না। নওয়াজ কি করে তাদের বোঝাবে তার মনের অবস্থা? তার মনে যে ভয়ঙ্কর ইচ্ছা জেগেছে। সামনে থাকা রমণীর ওপর রাগ হলো, তাকে কে বলেছে এমন রূপে নওয়াজের সামনে ঘুরঘুর করতে? গোসল করে চুলগুলো মোছেনি অবধি, ভেজা চুলে ঘুরঘুর করছে। চুল থেকে টপ টপ করে পড়তে থাকা পানিতে মেঝে ভিজে চলেছে। আভিরা সবসময় এমন করে, গোসল করে কখনো ভেজা চুল মোছে না। বলতে গেলে এটা তার অন্যতম একটা বদ অভ্যাস। নিজ রমণীর এমন রূপ দেখে কি তার পুরুষ মন মানে? কোনো পুরুষের মনই মানবে না। আর সে যদি শখের আকাঙ্ক্ষার নারী হয়, তবে তো মনকে বুঝ দেওয়া দেয়। নওয়াজের মতো পুরুষও দিশেহারা হয়ে উঠল। 8 ঘন্টার মধ্যে আনিসা বেশ কয়েক পদ রান্না করে ফেলেছে। আভিরা মায়ের হাতে হাতে এটা ওটা টেবিলে এনে সাজিয়ে রাখলো। বেশ ভালো ঘ্রাণ বেরিয়েছে। পোলাও, সাদা ভাত, ডিম কারি, ছোট মাছের চচ্চড়ি আর ঝাল কষা মাংস। এতটুকু সময় যা পেরেছে তাই রেঁধেছে। আভিরার সাথে শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ কেটে সালাদও বানিয়েছে। গরম গরম ভাত মাংসের সাথে সালাদটা যেন খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে। পেঁয়াজ কাটার আগে হালকা আগুনের তাপ দিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে তার গন্ধ থাকা অবস্থায় জনসমাগম কিংবা মসজিদে যেতে নিষেধ করেছেন, যেহেতু এর গন্ধ মুসল্লি, অন্যান্য মানুষ এবং মসজিদে থাকা ফেরেশতাদের জন্য কষ্টদায়ক। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তা খাবে, কিন্তু যে ব্যক্তি খাবে এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে। সুনানে আবু দাউদ। যদিও কাঁচা পেঁয়াজ খাওয়া মুসল্লিদের জন্য বর্জনীয় কিংবা হারাম নয়, তবে কাঁচা পেঁয়াজের থেকে রান্না করা পেঁয়াজ খাওয়াই উত্তম, কারণ তাতে কাঁচা পেঁয়াজের ন্যায় ঝাঁজ থাকে না এবং তা খেলে দুর্গন্ধ তৈরি হওয়ারও কোনো সুযোগ নেই। নওয়াজ আজ অনেক দিন পর পেট পুরে খেলো। আনিসার রান্নার হাত বেশ ভালো, সবগুলো আইটেম অসাধারণ হয়েছে। নওয়াজের মনে হচ্ছে সে না খেয়ে গেলে অনেক কিছুই মিস করত। মায়ের রান্না কত বছর ধরে খাওয়া হয় না। অ্যাক্সিডেন্টে যে সে শুধু বাবাকে হারিয়েছে তা নয়, মায়ের হাতেও মারাত্মক চোট পেয়েছিল। সেই থেকে হাতে সমস্যা। যদিও হাত ভেঙে গেছে বা হাত নেই তেমন না, সামান্য চোট। তবুও রান্নার কাজটা লাবণ্যই করে থাকে। তার নাকি রাঁধতে ভালো লাগে, সেজন্য ইয়াসমিনকে রান্নার কাজ থেকে 10 হাত দূরে সরিয়ে রাখবে। লাবণ্য রান্না ভালো হলেও নওয়াজ মায়ের হাতের রান্নাটাই মিস করে। তোফায়েল আহমেদ বারবার নিজের স্ত্রীর দিকে তাকাচ্ছে, কিন্তু এই মহিলাকে দেখো কি সুন্দর অন্যদিকে ফিরে শুয়ে আছে। 3 দিন একেবারের জন্যও তার সাথে কথা বলেনি, অথচ সবার সাথে কি সুন্দরী না হাসি মুখে কথা বলছে। তাজমিরের মা রাগ করে আছেন। কি সমস্যা?
রাগ করে থাকবে কেন? রাগ করে থাকার মতো কিছু হয়েছে কি? তোফায়েল আহমেদ আনিসার কাঁধে স্পর্শ করে নিজের দিকে ফেরাতে চাইলে তিনি তেতে উঠলেন। ঝাঝালো কণ্ঠে বললেন, রাত বিরাতে কি শুরু করলে? ঘুমাতে দিবে না নাকি? যত সব। 3 রাত ধরে আমার চোখে ঘুম নেই, আজও কি ঘুমাতে দেবে না? রাগে গজগজ করছে আনিসা। এত রাতে নাটক শুরু করেছে? কই, যখন তিনি জানতে চেয়েছেন তখন তো মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। এখন আসছে তামাশা করতে। তোফায়েল আহমেদ স্ত্রীর রাগের কারণ বুঝলেন, তার কারণেই রেগে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, মোর্শেদ এসেছিল 3 দিন আগে। তখন আমি ক্লাস নিচ্ছিলাম। দপ্তরে এসে বলল, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। বললাম আপনি ক্লাসে আছেন। শুনলো না, বলল জরুরি কাজ আছে, এখনই দেখা করতে হবে। আসিফ রুমে আছে, আপনি গিয়ে দেখা কইরে আসেন। আমি বড় স্যারকে পাঠাইতেছি। আনিসা তড়িৎ গতিতে স্বামীর দিকে ফিরে চাইল। ওই মানুষটা কেন এসেছিল? শাওনের জন্য তোমার মেয়েরে হাতে চাইছে। কি বললে? আনিসার অবিশ্বাস্য কণ্ঠ। হ্যাঁ, ওর ভাইয়ের ছেলের নাকি আমাদের আবিরাকে পছন্দ হয়েছে। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই মোর্শেদ নিজেই প্রস্তুত নিয়ে এলো। তুমি না করোনি? করেছি। ওই ছেলে আগাগোড়া সবটাই তো জানে। জেনে শুনে এমন একটা ছেলের হাতে কি করে মেয়ে তুলে দিই? আর তাছাড়া আমি তো অন্য কারো কাছে ওয়াদাবদ্ধ ভঙ্গ করি কি করে? শাওন তো মাস্টার শেষ করেছে, তাই না? লেখাপড়া শেষ করে বেকার ঘুরে বেড়ায়। চাকরি বাকরির খবর নেই, সারাদিন মেয়েদের পিছনে ঘুরে বেড়াবে। আমার মেয়ের জন্য এমন একটা প্রস্তাব কি করে আনতে পারে তোমার বোন জামাই? আহা, রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? আমার মেয়ে কি ফেলনা নাকি? এমন সম্বন্ধ আনার সাহস কি করে? দুনিয়াতে আর মেয়ে নেই? শেষ পর্যন্ত অমন একটা ফালতু ছেলের জন্য আমার মেয়ে কি পেল? তুমি ওই দিন আমায় বলনি কেন? তোমার এ স্বভাবের জন্যই। মেয়ে মানুষ বুঝে কম, চিল্লায় বেশি। আমি তো না করেই দিয়েছি, কাহিনী শেষ। এত কথা বলছে কেন? এত সহজে মেনে গেলে তো হতোই। আমি ওদের চিনি না ভেবেছ? সবগুলো হাড়ে হাড়ে চেনা আমার। আমার মেয়েটা নর্ম ভদ্র বলে ভেবেছে এই মেয়েকে নিয়ে ছেলের বউ করে নিলে মেয়ে তাদের কথায় উঠবে বসবে, একদম নিজেদের মতো মন মতো মেয়েকে চালাতে পারবে। আমার মেয়ে কোনো প্রতিবাদ করবে না, সব মুখ বুজে সয়ে নেবে। তাই নিজেদের বকে যাওয়া ছেলেকে আমার মেয়ের ঘাড়ে গুছিয়ে দেওয়ার ধান্দা। আমি না করে দিয়েছি, তুমি চিন্তা করো না। ওরা আর এ বিষয়ে কোনো কথা বলবে না। সত্যি বলছো তো? মেনে নিলাম। মেনে নিলে তো ভালো কথা। তবে তোমার বুকের ব্যথা কেন বেড়েছিল? কোন চিন্তায় নিজের এমন অবস্থা করেছো? আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছ না তো? আরে না, লুকাতে যাব কেন? ঘুমাও তুমি। কথা বলতে বলতে ঘুমানোর কথা ভুলে গেলে তুমি। তোফায়েল আহমেদ খুব সাবধানে কথা এড়িয়ে গেল। স্ত্রীর কাছে বলল না সবটা, শুধু শুধু চিন্তা করবে। মোর্শেদ তো সেদিন তার কথা মানেনি, বরং এক প্রকার হুমকে দিয়ে গিয়েছে। আভিরাকে শাওনের বউ করে না পাঠালে তাহামিদাকেও সে আর রাখবে না, বাপের বাড়ি পাঠিয়ে দেবে। আনিসার সাথে কলেজ জীবন থেকে প্রেম, প্রেম বললে ভুল হবে। তোফায়েল আহমেদ পছন্দ করত। আনিসারও কিছুটা দুর্বলতা ছিল। একই কলেজে অধ্যয়নরত ছিল দুজন। জুনিয়র ছিল মেয়েটা, একটু ভীতু টাইপের, লাজুক। সেই ভীতু রূপে তোফায়েল আহমেদ পাগল হয়েছিল। বিয়েও করে নেয়। সমস্যা করে তার পরিবার, কেউ আনিসাকে মেনে নিল না। শাশুড়ি ননদের জ্বালায় অতিষ্ঠ আনিসা। স্বামীকে এসব বলবে কি বলবে না ভেবে দোটানায় ভুগতে থাকে। তোফায়েল আহমেদ বিচক্ষণ পুরুষ, স্ত্রী বলার আগেই যেন বুঝে গেল সংসারে ঠিক কী হচ্ছে। তোফায়েল আহমেদ ওনার বাবাকে সব জানাতেই তিনি বললেন, তাহমিদার বিয়ের ব্যবস্থা করো। তোফায়েল আহমেদের মন মানতে চায়নি। একটাই বোন তার, তার উপর বয়স কম, না বুঝে মায়ের কথায় আনিসার পেছনে লাগে। তবে সংসারে রোজ রোজ অশান্তির চেয়ে মনে হলো এই পন্থা অবলম্বন করলেও মন্দ হয় না। সেই হিসেবে ছেড়েও দেখা হলো। মোর্শেদ তখন ব্যাংক ছোটোখাটো একটা পদে ছিল, উচ্চতায়, চেহারায় একদম সুপুরুষ। তোফায়েল আহমেদের ভালো লাগলো ছেলেটাকে দেখে। তার এক বন্ধু খোঁজ দিয়েছিল। ছেলে যেহেতু ভালো, তাই আর দ্বিমত করার কোনো কারণ নেই। বিয়ে দেওয়া হলো। তবে মোর্শেদ বিয়ের আগে শর্ত দিয়েছিল বিয়ের পরপরই যাতে তাকে বিদেশে পাঠানো হয়। সে মোতাবেক শর্ত অনুযায়ী তোফায়েল আহমেদ নিজের ভাগের জমি বেচে মোর্শেদকে বিদেশে পাঠায়। বছর যেতে ভালো টাকা উপার্জন করতে শুরু করলো মোর্শেদ। হাতে টাকা আসতে স্বভাবেও যেন পরিবর্তন ঘটে। ঠিকমতো টাকা পাঠায় না, রাত জেগে মেয়েদের সাথে কথা বলা, এসব করে দিন পার করে দেয়। ঘরে যে বউ আছে সে খেয়াল পর্যন্ত নেই, থাকবে কি করে।
সে তো তাহমিদাকে বিয়ে করতেই চায়নি। যেই দেখলো তার শর্তে মেয়ের বাড়ির মানুষজন রাজি, সেই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? লুফে নিল। তাহমিদা স্বামীর এসব বেপরোয়া ভাব সইতে না পেরে ভাইদের বলতেই তোফায়েল আহমেদ বুঝলেন মানুষ চিনতে কত বড় ভুল করেছে। তোফায়েল আহমেদ বোনকে নিয়ে আসতে চাইলেও তাহমিদা এলো না। বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, চাইলেই তো সব ছেড়ে আসা যায় না। তাহমিদা মাটি কামড়ে পড়ে রইল স্বামীর ভিটায়। মোর্শেদ এত সহজে কি করে বলল তাহমিদাকে ছেড়ে দেবে? দুটো মেয়ে আছে তার, বয়স তো আর আগের মতো নেই। এ বয়সে এসে এই কথা বলতে মেয়ে দুটোর কথা মাথায় এলো না? তোফায়েল আহমেদ সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে করলেন। তার জন্য সব হয়েছে, তার ভুলের জন্য। সে যদি বাবার কথায় বোনের জন্য ছেড়ে না দেখতো, তাহলে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তবে মোর্শেদ যাই বলুক, মেয়ের জীবন নিয়ে তিনি হেলাফেলা করবেন না। এখন যার আমানত তার হাতে তুলে দিতে পারলেই ওনার চিন্তার অবসান ঘটবে। তাই শ্বশুর বাবা কী কারণে এত জরুরি তলব? কালই না হসপিটাল থেকে বাড়ি ফিরলেন, কোথায় বিশ্রাম করবেন তা না করে দৌড়দৌড়ি করছেন। শাশুড়ি আম্মা জানে এসব? নওয়াজের এমন কথায় তোফায়েল আহমেদ বিরক্ত হলেন। তীব্র বিরক্তি নিয়ে বললেন, কি শ্বশুর শাশুড়ি লাগিয়ে দিয়েছে? মেয়ে দিয়েছে এখনো তোমায় দেইনি তো, তাহলে এইসব বলার মানে কি? দেননি, তবে ভবিষ্যতে দিবেন। তখন শ্বশুরকে স্যার বললে হবে? লোকে বলবে দেখো জামাই শ্বশুরকে স্যার ডাকছে, কি একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে ভেবেছেন? মান সম্মান যাবে আমার। তাই তো আগে ভাগে চর্চা করে নিচ্ছে, যাতে পরে ভুলে মুখ থেকে স্যার না বের হয়। নওয়াজ, থামবে তুমি? কথা বলতে এসেছি, শুনবে নাকি চলে যাবে? নওয়াজের এমন রসিকতা তোফায়েল আহমেদের মোটেও ভালো লাগে না। ইদানিং ছেলেটা বেশি বাড়াবাড়ি করছে। নওয়াজ রসিকতা বাদ দিয়ে কিছুটা নড়ে চড়ে বসে, খানিকটা গম্ভীর স্বরে বলল, বলুন, শুনছি। তোফায়েল আহমেদ এবার হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, আগামী শুক্রবার তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে এসো, বিয়ের কথা পাকাপাকি করতে চাই। কার বিয়ে? নওয়াজের এহেন কথায় তোফায়েল আহমেদ হাসলেন। ছেলেটা হয়তো তার কথার মানে ঠিক ধরতে পারেনি, নয়তো কি এ কথা বলে? যাকে ঘরে তোলার জন্য অপেক্ষা করছো। নওয়াজ বুঝল তার চোখে মুখে বিস্ময় কিছু মুহূর্তের জন্য যেন থমকালো। অনাকাঙ্ক্ষিত কিছু শোনার পর যেমনটা হয় নওয়াজের ক্ষেত্রেও তাই হয়েছে। মুহূর্তেই নওয়াজ নিজেকে সামলে নেয়। তবে এভাবে হঠকারি করে ডেকে পাঠিয়ে এমন কথা বলার কারণ খুঁজে পেল না। মাথায় এলো হাজারো প্রশ্ন। নওয়াজ কিছুক্ষণ নীরব থেকে তোফায়েল আহমেদের দিকে চেয়ে বলল, কিন্তু সে বিষয়ে তো আগেই কথা হয়েছে। 4 বছর পর, মানে তার অনার্স কমপ্লিট হওয়ার পর সব হবে। তবে এখন বিয়ের কথা উঠছে কেন? কিছু কি হয়েছে? শাওনকে মনে আছে তোমার? হ্যাঁ, তামিদা আন্টির ভাসুরের ছেলে, আমার জুনিয়র ছিল ছেলেটা। মোর্শেদ ওর জন্য আবিরার হাত চাইতে এসেছিল। ও, কণ্ঠস্বর আগের চেয়ে গম্ভীর শোনালেও কথায় কেমন গা ছাড়া ভাব। হাতে থাকা চায়ের ওয়ান টাইম কাপটা রাস্তায় ছুঁড়ে মেরে সেদিকে এক দৃষ্টে চেয়ে রইল। তোফায়েল আহমেদের নজর নওয়াজের দিকে। এই কথা শুনে শান্ত হয়ে বসে থাকার ছেলে তো নওয়াজ নয়। তবে তুমি আমার কথা শুনছো নওয়াজ? জি। এখন তোমার সিদ্ধান্ত জানাও, শুক্রবার আসবে। আসবো, কিন্তু আঞ্জুম তাকে জানিয়েছেন? না, জানাইনি, তবে জানানো হবে। তার মতামতের দিকে খেয়াল রাখবেন। তার আপত্তি থাকলে বিষয়টা এখানে থেমে যাবে। সে নিয়ে তোমার ভাবতে হবে না। মেয়ে রাজি না হলে আমি নিশ্চয়ই তাকে জোর জবরদস্তি করে রাজি করাতে যাব না। নিজের ঘরে হঠাৎ বাবাকে দেখে আবিরা ভীষণ অবাক হলো। তোফায়েল আহমেদ সচরাচর তার ঘরে আসে না। আবিরা বই পড়ছিল, বাবাকে দেখে উঠে দাঁড়ায়। কথা ছিল আম্মা, আপনি কি ব্যস্ত? পরে আসবো। না না, আমি ব্যস্ত না, বলো কি বলবে। এখানে না, বাইরে আসুন, আর 2 কাপ চা নিয়ে আসবেন কেমন? আবিরা খুশি হয়ে গেল। বাবা তার সাথে কথা বলবে তাতেই যেন তার যত খুশি। রান্নাবান্না না জানলেও আবিরা চাটা বেশ ভালো বানায়। আবিরা যেদিন প্রথমবারের মতো চা বানালো, তোফায়েল আহমেদ সেদিন স্ত্রীকে বলেছিল সে যাতে আর চা না বানায়। এখন থেকে তিনি রোজ মেয়ের হাতের বানানো চা খাবেন। অথচ মেয়ের বানানো সেই চা ছিল খাওয়ার অযোগ্য। এত বেশি পরিমাণে চা পাতা দেওয়া হয়েছিল যে চা দেখতেই কেমন বিদঘুটে লাগছিল। তবুও সেদিন তোফায়েল আহমেদ বেশ আয়েশ করে মেয়ের বানানো চা খেয়েছিলেন। খেয়ে প্রশংসাও করেছিল। বাবার প্রশংসায় ও আবিরার খুশি সেদিন দেখার মতো ছিল। ফুটন্ত পানিতে একে একে আদা কুচি, লবঙ্গ, এলাচ দিয়ে অল্প পরিমাণে চা পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিল।
দুটো কাপে চা ঢেলে চলে গেল উঠানে। তোফায়েল আহমেদ বেতের চেয়ারে বসে আছেন, তার হাতে একটা বই। হাতের বইটা রেখে মেয়ের থেকে একটা চায়ের কাপ নিয়ে মেয়েকে বসতে ইশারা করলেন। বাবার ইশারায় আভিরা বসত। গোধূলি লগ্ন, মিষ্টি রোদ আভিরার গা ছুঁয়ে দিয়েছে। আভিরাদের বাড়ির উঠান খুব একটা বড় না। উঠানের এক পাশে বিশাল একটা আম গাছ, তাতে মুকুল এসেছে গুটি কয়েক। আম গাছের পাশে জাম্বুরা গাছ। জাম্বুরা গাছের ফুলের সুবাসে মৌ মৌ করছে চারপাশ। আভিরার এই সুবাস বেশ লাগে। কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে? আভিরা বাবার কথা শোনার জন্য মুখিয়ে রইল। কি বলবে বাবা, শোনার জন্য যেন তর্স হইছে না। বাবা সচরাচর তার সাথে এভাবে কথা বলে না, টুকটাক কথা বলে যতটা প্রয়োজন। আপনার বিয়ে দিতে চাচ্ছি, আপনার আপত্তি আছে আম্মা? থাকলে কোনো সংকোচ ছাড়াই বাবাকে বলতে পারেন। আভিরা অবাক নয়নে চাইল বাবার দিকে। হুট করে এমন কথা শুনবে সে মোটেও আশা করেনি, তাও বাবার মুখে। এতক্ষণে ছটফট ভাব যেন নিমিষেই কমে এলো। হাসি মাখা মুখটাও মিলিয়ে গেল কেমন, চোখে মুখে কেমন বিষাদের ছায়া। আভিরা চুপ করে রইল মিনিট খানেক। হাতটারও তবে বলার মতো যেন কিছুই খুঁজে পেল না। 1 মিনিট 2 মিনিট করে মেয়েটা আর কথাই বলল না। তোফায়েল আহমেদ দেখলেন মেয়েকে, তার চা শেষ, অথচ মেয়ে তার এক চুমুকও দেয়নি। শব্দ করে হাতে থাকা কাপটা রাখলেন বেতের ছোট টেবিলে। সে শব্দে যেন আভিরার হুঁশ ফিরে। বাবা তার দিকে তাকিয়ে আছে, হয়তো তার জবাবের প্রত্যাশায়। আচ্ছা, সে কি জবাব দেবে? সে রাজি? মাগরিবের আজানের প্রতিধ্বনি কানে আসছে। তোফায়েল আহমেদকে এখন উঠতে হবে, নামাজে যেতে হবে তাকে। অথচ তার মেয়ে এখনও চুপ করেই রয়েছে। তোফায়েল আহমেদ মেয়ের অবস্থা বুঝলেন, মেয়েকে সময় দেওয়া উচিত। হুট করে সরাসরি এমন কথা বলা মোটেও উচিত হয়নি তার। সময় নিয়ে রয়ে শোয়ে বুঝিয়ে বলা দরকার ছিল। আম্মা জান, উঠতে হবে। নিজের মতামত অবশ্যই আপনার মাকে জানিয়ে রাখবেন, আমি রাতে তার থেকে জেনে নেব। তোফায়েল আহমেদ উঠে চলে গেলেন। আভিরা বসে রইল, বাবার যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ। দৃষ্টি সরিয়ে আকাশ পানে তাকায়। আধার ছাপিয়ে 2-1টা তারা বেরিয়ে এসেছে, চাঁদের দেখা নেই। আভিরা গুনতে লাগলো, তবে তার গোনার সাথে সাথে নতুন তারার উদয় হচ্ছে। আভিরা বিরক্ত হয় না, মজা পেল বেশ। ঠোঁট কামড়ে হাসল মেয়েটা। এবার প্রথম থেকে গুনতে শুরু করলো। এ কাজে যেন সে বেশ ধৈর্যশীল। আভিরা প্রায় তারা গুনে, তার ভাল লাগে গুনতে। 1টা 2টো গোনার পর যখন বেহিসাবি তারার পশরা বসে, তখন সে আকাশ দেখতে কি চমৎকারই না দেখায়। তমসায় ঘেরা আকাশ ঝলমলিয়ে তারায় তারায় সাজে। তারা ভরা সেই আকাশ দেখে যেন আভিরা অন্য জগতে হারিয়ে যায়। আনিসা নামাজ পড়ে মেয়ের পাশে বসত। আভিরার কি সেদিকে ধ্যান আছে? সে তো দূর আকাশের তারকারাজির সমার দেখতে ব্যস্ত। আনিসা মেয়েকে ডাকল। আবিরা, নামাজ না পড়ে বাইরে কি করছিস? জবাব নেই। আভিরা তখনও মাকে খেয়াল করেনি। মায়ের কথা তার কানে গিয়েছে কিনা তাতেও সন্দেহ হচ্ছে। মেয়ের জবাব না পেয়ে আনিসা কিছুটা কর্কশ গলায় বলল, কি হলো, কথা বলছিস না কেন? কিছু জিজ্ঞেস করেছি আমি। হঠাৎ মায়ের কণ্ঠে কানে যেতে আভিরা হকচকিয়ে ওঠে। ভয় পেয়েছে কিছুটা। মেয়ের এমন ভয়ার্ত অবস্থা দেখেও আনিসা থামে না। নামাজের ব্যাপারে তিনি ছাড় দিতে নারাজ। কড়া গলায় বললেন, নামাজ পড়িস নি কেন? আভিরার যেন হুঁশ এলো। ইস, সে কখন আজান দিয়েছে, আর সে কিনা আকাশ দেখছে। নামাজের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ক্ষীণ স্বরে জানতে চাইল, নামাজের সময় আছে? হ্যাঁ, তোর জন্য রয়েছে। মাগরিবের ওয়াক্তে যে সময় কম থাকে তা কি মাথায় নেই? নামাজ বাদ দিয়ে এখানে কি করছিলি তুই? তারা গুনছিলি? মাকে মোটেও সত্যি কথা বলা যাবে না। মা যদি জানে সে এতক্ষণ তারা গুনছিল, তাহলে তার খবর খারাপ করে ছাড়বে। তৎক্ষণাৎ অস্বীকার করে বলল, না তো। তবে আমি যে দেখলাম। ধরা পড়ে আভিরা চোরা চোখে চাইল মায়ের দিকে। আমতা আমতা করে বলল, ওই আর কি। বুঝেছি, যা দ্রুত নামাজ পড়ে আয়, নয়তো থাপড়ে তোর তারা গোনা বের করব। আভিরা অসহায়ের ন্যায় মুখ ফোলায় বিড়বিড়িয়ে বলল, যাচ্ছি তো, এমন চিৎকার চেঁচামেচি করার কি আছে? চেঁচামেচির কি দেখলি? বেশি কথা না বলে দ্রুত যা, সময় শেষ হয়ে যাবে। ফরজ রাকাতটা পড়ে নে, তাহলেই হবে। আভিরা উজু করে নামাজে দাঁড়ায়। মোনাজাত ধরতে চোখ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা উষ্ণ নোনা জল। আভিরা ফুপিয়ে উঠল, বাবা মাকে ছেড়ে সে কিছুতেই যাবে না, কিছুতেই না।
কি রান্না করছিস লাবণ্য? ইয়াজমিনকে দেখে লাবণ্য হাসল, হাসি মুখে বলল, তোমার ছেলের পছন্দের আইটেম করেছি আজ। কয়টা বাজে বলো তো? এখনো দেখা নেই যে। আসবে না নাকি? সবে তো 9:30 বাজে। রাতে ওটি না থাকলে কি 11টার আগে দেখা মিলে? হসপিটালে দৌড়াদৌড়ি করে ছেলেটা আমার সময় পায় না। কেন যে এসব ডাক্তারি ফাক্তারি পড়তে গেল? লাবণ্য ফিচেল হাসে। মাছের মাথা দিয়ে পালং শাক, পাবদা মাছের ঝোল, ভাপা ইলিশ, মাছ ভর্তা, কুমড়া পাতার ভর্তা সহ আরও 4 রকমের ভর্তার আইটেম করেছে। সব কটা পদ নওয়াজের পছন্দের। শীতের দিনে এসব ভর্তা দিয়ে ভাত খেতে নওয়াজ বেশি পছন্দ করে। বিশেষ করে কুমড়া পাতার ভর্তা। পেঁয়াজ মরিচ দিয়ে কুমড়া পাতা শিল পাটায় বেটে বানানো ভর্তার স্বাদ যেন অতুলনীয়। একে একে সবগুলো পদ নিয়ে রাখলেও টেবিলে। কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বেজে ওঠে। লাবণ্যর মুখে হাসি ফুটে উঠল। সে তো জানতো, খবর নিয়ে তো তাই জেনেছে যে আজ নওয়াজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে। হলো তাই। তড়িঘড়ি করে দরজা খুলতে গিয়ে টেবিলের কোনায় বাড়ি খেলো মেয়েটা। ইয়াজমিন চেঁচিয়ে উঠল। এত তাড়াহুড়ো করার কি আছে? দেখে হাঁটবি না দেখি? ইয়াজমিনকে থামিয়ে লাবণ্য বলল, আমি ঠিক আছে খালা, কিচ্ছু হয়নি। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিল লাবণ্য। পায়ে ভালোই লেগেছে, তবে ব্যথার থেকে দরজা খোলাটা বেশি প্রয়োজন মনে করল। মানুষটা তার দরজা খোলার অপেক্ষায় আছে। কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? পায়ের ব্যথা সম্পূর্ণ অগ্রাহ্য করে খানিকটা ঘুরিয়ে দরজা খুলে দিল। নিত্যদিনের ন্যায় লাবণ্যকে দেখে নওয়াজ স্মিত হাসে। পায়ের বুটজোড়া খুলে ভেতরে এলো। লাবণ্যকে পাশ কাটিয়ে চলে গেল ওপরে। মেয়েটার ব্যথায় নীল হয়ে যাওয়া মুখশ্রী নজরে এলো না, দেখলো না তার খুঁড়িয়ে হেঁটে চলা। ফ্রেশ হয়ে টেবিলে হরেক রকমের ভর্তার আইটেম দেখে নওয়াজের খিদে বেড়ে গেল যেন। আজ অন্য দিনের তুলনায় খাওয়াটা জমবে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সর্ষে তেল দিয়ে ভর্তা, আহা আর কি লাগে। খাবার মাঝে নওয়াজ বলল, শুক্রবার তোফায়েল স্যারের বাড়িতে যাব মা। আমার যেহেতু ডিউটি আছে, তাই ভাবছি তুমি আর লাবণ্য আগে চলে যাবে, আমি না হয় সময় বের করে পরে যাব। এহেন কথা ইয়াজমিনকে খানিকটা চিন্তিত দেখালো। হঠাৎ ও বাড়ি যাওয়ার কথা কেন বলছে? মাথায় এলো তোফায়েল আহমেদের কথা। 2 দিন আগেই হাসপাতাল থেকে ফিরেছে, আবার কিছু হলো না তো? ইয়াজমিন খানিকটা চিন্তিত স্বরে বলল, সেদিন না হাসপাতালে দেখে এলাম, আবার কেন? তোফায়েল ভাই ঠিক আছেন তো? স্যার ঠিক আছে, তবে বিয়ের জন্য মেয়ে দেখতে যাব। ইয়াজমিন বুঝতে না পেরে বলল, মানে হলেও মেয়ে দেখতে যাব। কার জন্য মেয়ে দেখতে যাবি? নওয়াজ নির্লজ্জের মতো ভাতের লোকমা মুখে তুলে বলল। আমার। লাবণ্য মাত্রই পানি ভর্তি গ্লাস নওয়াজের হাতে দিতে যাচ্ছিল। এ কথা শুনে শব্দ করে কাচের গ্লাসটা ফ্লোরে পড়ে। মুহূর্তেই যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার। শাওনকে কারা যেন মেয়েরা হাসপাতালে ভর্তি করিয়েছে। আনিসার কথা শুনে তোফায়েল আহমেদ কপাল কুঁচকে নিলেন। শাওনকে আবার কারা মারতে যাবে? সকাল সকাল কি অদ্ভুত কথা বলছে এই মহিলা। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কে বললো তোমায় এ কথা? তাহমিদা ফোন দিয়ে জানিয়েছে। ও, আমায় বলেনি কেন? তোমাকে কল দিয়েছিল, মোবাইলে পাইনি, তাই আমাকে বলল আমি যেন জানিয়ে দিই। তিনি পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে দেখলেন তাহমিদা তাকে কল দিয়েছে 10টা নাগাদ। এখন 11টা বাজে। মোবাইল সাইলেন্ট ছিল বিধায় বুঝতে পারেনি। মোবাইল রেখে স্ত্রীর কাছে জানতে চাইলেন, কি করে হলো? আর বলো না, কাল রাতে নাকি বন্ধুদের সাথে দেখা করে বাড়ি ফিরছিল। হঠাৎ প্রতিমধ্যে 3-4টে ছেলে রাস্তা রোধ করে দাঁড়ায়। রাস্তার মাঝে এতগুলো ছেলেকে দেখে শাওন বাইক থামিয়ে নেমে গেলে কারণ জানতে চাইলে ছেলেগুলো কোনো কিছু না বলে মারতে শুরু করে। হঠাৎ আক্রমণে প্রথমে না পারলেও পর মধ্যে বুঝে উঠতে পেরে পাল্টা আঘাত করতে ছাড়েনি। কিন্তু এতগুলো ছেলের সাথে কি করে আর একজন পেরে ওঠে? তবে আশ্চর্যের বিষয় হলো ওকে যারা মেরেছে তারাই নাকি হাসপাতালে ভর্তি করিয়েছে। আজকাল এসবও হয়। কোন হাসপাতাল? কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড হাসপাতাল। হাসপাতালের নাম শুনে তোফায়েল আহমেদ বুঝে গেলেন এ কাজ কার ধারা হয়েছে। না জানি কে এমনভাবে মেরেছে, হাত পা ভেঙে দিয়েছে। বুঝলে, খারাপ লাগছে ছেলেটার জন্য। ছিনতাইকারী বলে তো মনে হয় না। এমন হলে নিশ্চয়ই রাস্তা আটকে মারধর না করে টাকা পয়সা হাতিয়ে নিত, কিন্তু তা তো করেনি। অকারণে মারলো। আনিসার দুঃখ ভারাক্রান্ত স্বর। ছেলেটার জন্য সত্যি খারাপ লাগছে তাই। দেখো গিয়ে কারোর সাথে হয়তো ঝামেলা বাঁধিয়ে রেখেছে, তাই হয়তো মেরেছে। অকারণে নিশ্চয়ই কেউ কারো হাত পা ভাঙতে যাবে না।
কোনো কারণ আছে নিশ্চয়ই। তা ঠিক বলেছ। সে কারণ যাই হোক, আমাদের কিন্তু দেখতে যাওয়া উচিত। যেতে তো হবেই, দেখি বিকেলের দিকে বের হব। কথা মতো বিকেলে আনিসা আর তোফায়েল আহমেদ রওনা দিলেন। তাজিম আসার জন্য বায়না করলেও বাবার ধমক খেয়ে আর আসার কথা বলেনি। আবিরার সাথে রয়ে গিয়েছে। ওনারা দুজন বেরিয়ে গেলেন। গন্তব্য তাদের কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড হাসপাতালে। তোফায়েল আহমেদের মুখে কেমন থমথমে ভাব বিরাজ করছে। আনিসা বুঝলো না মুখটা এমন করে রাখার মতো কি হলো। খবরটা পাওয়ার পর থেকে এমন গম্ভীর হয়ে আছে। শাওনের ডান হাত সম্পূর্ণ ব্যান্ডেজ করা, পা দুটো ব্যান্ডেজে আবৃত না থাকলেও দেখে বোঝা যাচ্ছে মাসখানেকে পা নিয়ে নড়তে পারবে না। নড়ার মতো অবস্থায় রাখেনি। শায়লা ছেলের পাশে বসে ফ্যাস ফ্যাস করে কেঁদেই চলেছে। আনিসা তাহমিদা বুঝিয়েও ওনার কান্না থামাতে পারছে না। ছেলের এমন দশা যে কোনো মায়ের জন্য অসহনীয় যন্ত্রণায়। এখন তাদের হাজার বোঝানো কাজে দেবে না। শাওনের বাবা মোজাম্মেল নিতান্তই ভদ্রলোক। কোনো ঝুট ঝামেলায় তাকে পাওয়া যাবে না। ঝামেলা এড়িয়ে চলেন সর্বদা। ঝামেলাবিহীন স্বল্পভাষী শান্ত মেজাজের ব্যক্তি। বোনের শ্বশুরবাড়ির একমাত্র এই ভদ্রলোককে তোফায়েল আহমেদের পছন্দ। দুজনের বেশ ভালো সম্পর্ক। বোন জামাইয়ের পুরো উল্টো স্বভাবের তার বড় ভাই। দুই ভাই দুই মেরু। মোজাম্মেল কিছুটা বিরক্ত হলেও তিনি সহজে রাগেন না। শান্তি প্রিয় মানুষ কিনা। অশান্তি হবে এমন কিছু বরাবর এড়িয়ে চলেন। কিছুটা রুক্ষ কণ্ঠে স্ত্রীকে বললেন, ছেলে মরে যায়নি, কান্না থামাও, নয়তো এখন বাড়ি নিয়ে গেলে হাসপাতালের ধারের কাছে তোমায় নিয়ে আসবো না, বলে দিলাম। স্বামীর কথায় শায়লা মরা কান্না জুড়ে দিল। ছেলে তার হাসপাতালের বেডে শুয়ে আছে আর বাবা হয়ে কিনা বলছে ছেলে মরে যায়নি। কান্না থামেতে এ কেমন বাবা? তার ছেলে মরে গেলে বুঝি এ লোকের শান্তি হবে? নামাজ চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে পড়ে আছে। ঠোঁটের কোণে তার অদৃশ্য হাসি। সবার চোখে এই হাসি ধরা পড়বে না। খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে তবে হয়তো বোঝা সম্ভব। স্যার, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। নওয়াজ হাত ঘড়িতে সময় দেখল 4:20। 4টা থেকে 4:30 সময়টা তার বিশ্রামের সময়। এই সময়ে বিরক্ত করাটা তার পছন্দ না। কপাল কুঁচকে অনুমতি দিল। ভিতরে পাঠিয়ে দাও। ভিতরে যান, স্যার যেতে কইছে। তোফায়েল আহমেদকে দেখে নওয়াজের কুঁচকে যাওয়া কপালের ভাঁজ কিছুটা শিথিল হলো। এ সময় তার কেবিনে তোফায়েল আহমেদকে আশা করেনি। নওয়াজের চাহনি দেখে তোফায়েল আহমেদ বলল, অবাক হচ্ছ যে আমায় আশা করনি বুঝি? অবাকের কথা নয় কি, হুট করে দেখলে যে কেউ অবাক হবে। তবে তোমার বেলায় ভিন্ন। আমার বেলায় ভিন্ন কেন? কৌতূহলী হয়ে জানতে চাইল নওয়াজ। নওয়াজের এমন কথায় তোফায়েল আহমেদ তেতে উঠলেন। এ ছেলে ভালো অভিনয় জানে। এমন করছে যেন তার এখানে আসার কারণ এ ছেলে জানে না। নাটক করছো? কিছু জানো না বুঝি? এসব নাটক অন্য কারোর সাথে দেখাবে, আমার সাথে একদম না। করলামটা কি তা তো বলবেন। ভুলে যাবেন না, আপনি 2 দিন আগে হসপিটালে ভর্তি ছিলেন। অযথা রাগারাগি করবেন না, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মেয়ের বিয়ের আগেই বাবা অসুস্থ হয়ে পড়লে হবে? অকারণ অসুস্থ হয়ে যদি আমার বিয়ে ভেস্তে যাওয়ার চেষ্টা করেন তাহলে বলে রাখি আপনার এই পরিকল্পনা বিফলে যাবে। তোফায়েল আহমেদ অসহ্য রকমের বিরক্ত হলেন। কোন কথা টেনে কোথায় নিয়ে যায়? এখানে বিয়ের কথা আসছে কেন? যেখানে তিনি নিজে বিয়ের কথা তুলেছেন সেখানে কিনা বিয়ে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করবেন। এসব ফালতু কথা বাদ দিয়ে শাওনকে কেন মেরেছ তাই বলো। আশ্চর্য, আমি ওকে মারতে যাব কেন? নওয়াজের কণ্ঠে বিস্ময়। তোফায়েল আহমেদের হুট করে আগমন আবার এমন কথার মানে সে ঠিক বুঝতে পারছে না। দেখো নওয়াজ, তোমাকে আমার ভালো করেই চেনা। ভালোই ভালোই বলে দাও মেরেছে কেন। আমি মেরেছি এটা ধরতে পারলে কেন মেরেছি তার কারণে নিশ্চয়ই আপনার জানার কথা। নওয়াজের শান্ত স্বর কানে যেতেই তোফায়েল আহমেদ বুঝলেন তার ভাবনার সঠিক। তবে এই কাজ নওয়াজেরই। হাসপাতালের নাম শুনে ওনার মাথায় এসেছিল এই কাজের পেছনে নওয়াজের হাত নেই তো। ওই দিন সব শুনে এত শান্ত হয়ে বসে থাকতে দেখে ওনার বোঝা উচিত ছিল ছেলেটা কিছু একটা ঘটাবে। তবুও নিশ্চিত না হওয়া পর্যন্ত তো কিছু বলা যায় না। এমনও তো হতে পারে এইসব বিষয়ে নওয়াজ একেবারে অবগত নয়। অন্য কেউ ঘটিয়েছে এ ঘটনা আর তিনি ভাবছেন নওয়াজ করেছে। মূলত তিনি চেয়েছেন তার ধারণা যেন ভুল হয়, এই কাজের পেছনে যেন নওয়াজের হাত না থাকে। সেজন্য ছুটে আসা। কেবিনে আসার আগ অবধিও তিনি ভাবছিলেন তার ধারণা যেন সঠিক না হয়। সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তুমি ছেলেটার হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করবে? আমি তো ব্যাপারটা দেখে নিতাম। তার কোনো বিষয় আমার কাছে সামান্য নয় স্যার। তাই বলে এভাবে মারবে? বুঝিয়ে বললেই তো হতো। আপনি তো বুঝিয়েছিলেন মোর্শেদ আঙ্কেলকে, বুঝেছেন? উনি বুঝেনি তো
উল্টো হুমকি দিয়ে গেল বউ ছেড়ে দেবে, আর তাতেও যদি মেয়ে দিতে রাজি না হন তাহলে মেয়ে উঠিয়ে নেবে। কত বড় কলিস ওদের। আমার পাখি কঠিন ওর হুমকি দেয়। এতদিন পাখিকে চোখে চোখে রাখলাম, তার উপর যেন কারো নজর না পড়ে। আর কেউ কেন উড়ে এসে জোরে বসে আমার পাখি নিয়ে উড়াল দিতে চায়। এই নওয়াজের জান থাকলে তো তা করবে। শুধুমাত্র আপনার আত্মীয় বলে ছেড়ে দিলাম, নয়তো ওদের গুম করতে আমার 2 মিনিটও লাগবে না। কথাগুলো বলে দাঁতে দাঁত পিষল নওয়াজ। চোয়াল শক্ত, চোখের চাহনি কঠোর। অতিরিক্ত রাগে, তীব্র বেগে নিঃশ্বাস ওঠানামা করছে তার। রাগ দমনের খানিক চেষ্টায় হাত মুষ্টিবদ্ধ করে ডানে বামে ঘাড় বেঁকিয়ে নিঃশ্বাস ছাড়ে। নওয়াজ কার সামনে বসে আছে তা কি ভুলে যাচ্ছে? সব কিছুর একটা সীমা থাকে। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। আগের রূপে ফিরে যাচ্ছ নাকি? এমন হলে কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে আমাকে ভাবতে হবে। নওয়াজ খুব একটা তোয়াক্কা করল না, ভাবলেশীনভাবে বলল, আপনার সামনে তো ফর্মালিটি করতে পারবো না স্যার। আমার সবটাই তো আপনার জানা, অজানা নেই কোনো কিছু। তাহলে আপনার সামনে ভদ্রতা নাটক করার কোনো মানে আছে? আগে সব সেই 12 বছর আগে ছেড়ে দিয়েছে। তবে তার প্রসঙ্গ উঠলে আগের রূপে ফিরতে দুবার ভাববো না। তাদের সতর্ক করে দেবেন, পরের বার এমনটা করার সাহস যেন না দেখায়। এবার ছেড়ে দিয়েছি বলে এই না যে পরের বারও ছেড়ে দেব। আর যদি বিয়ের কথা বলেন, আপনি আমায় কথা দিয়েছেন, আমি যতদূর জানি জীবন চলে গেলেও আপনি কথার খেলাপ করবেন না। সেই দুর্বলতার সুযোগ নিচ্ছ? সুযোগ নিচ্ছি না আমি, শুধু আপনাকে মনে করিয়ে দিলাম। সে না হয় বুঝলাম, তবে নিজের মেয়ে আবার নিজের হাসপাতালে ভর্তি করলে মেরে লাভ কি হলো? আমি ডাক্তার মানুষ, আমার কাজ মানুষ বাঁচানো, মারা না। তাহলে লোক দিয়ে পিটিয়েছি, বুঝলেন? ওদের বলেছিলাম যেন শুধু একটু ভয় দেখিয়ে ছেড়ে দেয়, কিন্তু ছেলেগুলো এইভাবে হাত পা ভেঙে দেবে কে জানতো। তবে ভালোই করেছে, আমার সুবিধা হলো, শান্তিতে বিয়েটা করতে পারবো। ভাঙা পা নিয়ে নিশ্চয়ই বিয়েতে বাঁকড়া দিতে আসবে না। যেহেতু হাত পা ভাঙতে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, যে হসপিটালে ভর্তি করালাম। চিকিৎসাটা না হয় ফ্রিতে করে দিবে। ওদের সামনে যাতে গর্বের সহিত বলতে পারেন আপনার মেয়ের জামাই কত উদার মনের মানুষ। বেয়াদব ছেলে, সে আশায় তুমি বসে থাকো। তোফায়েল আহমেদ বেরিয়ে গেলেন। নওয়াজ সেদিকে তাকিয়ে হাসল, ভদ্রলোককে বিপাকে ফেলে অদ্ভুত এক তৃপ্তি মেলে। আনেসা ভাবছে এখানে না এলেই বোধহয় ভালো হতো, এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। অসহায় চোখে তাকালেন স্বামীর দিকে। কি হলো আপা, কিছু বলছেন না কেন? আপনার মেয়েটাকে আমায় দিন, বিশ্বাস করুন অভিযোগের কোনো সুযোগ দিব না। জানেন তো আমার কোনো মেয়ে নেই, আপনার মেয়েটাকে নিজের মেয়ে করে রাখবো। শাওন তো অবিরাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে। আমার মায়েরও কোনো মেয়ে নেই, তার একটা মেয়ে লাগবে, বুঝলেন আন্টি? নওয়াজ মাত্রই এসেছিল, শায়লার কথা কানে যেতে এই কথা বলল। মুখাবয়ব তার কঠিন, অথচ কথার ধাঁচ শান্ত। তোফায়েল আহমেদ স্ত্রীর থেকে নজর সরিয়ে নওয়াজের দিকে তাকালেন। কেমন করে তার দিকে তাকিয়ে আছে দেখো, বেয়াদব একটা। মানে? শায়লা হতবাক হয়ে জিজ্ঞেস করো, মানে দুনিয়াতে মেয়ে বানানোর মতো অনেক মেয়ে আছে, আপনি আর আপনার দেবর অন্যের বোন নিয়ে টানাটানি শুরু করেছেন কেন? বউ মানে? পাগল টাগল হলে নাকি? কি যাতা বলছো? মোর্শেদের কথা শুনে নওয়াজ হাসল, সরাসরি তোফায়েল আহমেদের দিকে নজর তাক করে বলল, কি হলো শ্বশুর বাবা, ওনাদের কিছু বলেননি? ওনারা জানতে চাইছে, বলুন। 5 জনের নজর তোফায়েল আহমেদের উপর নিবদ্ধ হলো। এতক্ষণে তাকানোতে ভদ্রলোক কিছুটা ভরকে গেলেন। ছেলেটা তাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে, কত বড় বেয়াদব হলে এমনটা করে। ফোঁস করে দম ছেড়ে বললেন, আসলে নওয়াজের সাথে আবিরার বিয়ে দেওয়ার কথা ছিল। শুক্রবার এসে আংটি পরিয়ে দিয়ে যাবে, আপনাদেরও জানাতাম, কিন্তু তার আগেই। আরে ভাই, ভাবছেন বিয়ে তো দিয়ে দেননি? আমি আরও ভাবলাম আমাদের না জানি বোধ হয় মেয়ের বিয়ে দিয়েছেন। যাক, সমস্যা নেই, শুক্রবার নওয়াজের পরিবারের পরিবর্তনে আমরা যাব। মোর্শেদের কথায় তোফায়েল আহমেদের মুখ থমথমে আকার ধারণ করে। কি বলবে ভেবে পেল না। এত বলার পরও কোন মুখে আবার এসব বলছে, আর কতভাবে না করবেন। কানে এলো কারো দৃঢ় কণ্ঠ, ওনার বিয়ে আমার সাথেই হবে। আভিরা টলমল চোখে আকাশ পানে চেয়ে আছে। আপু চলো দোকানে যাব, আমায় চকলেট কিনে দিবি। তাজিমের কথা কানে আসতেই আভিরার মেজাজ বিগড়ে গেল। মুহূর্তেই মেয়েটা চিল্লিয়ে ওঠে, সারাক্ষণ খালি চকলেট চকলেট, আর কোনো কথা নেই? ওই দিন না তোকে চকলেট খেতে নিষেধ করেছি, তাহলে আবার কেন এসছিস? এখন যা এখান থেকে, তুই আমার ঘর থেকে এক্ষুনি বেরো, যা, আমার ধারে কাছেও আসবি না আর। হঠাৎ ধমকে তাজিমের ছোটখাটো শরীরটা কেঁপে ওঠে। বাবা বকলেও আপু কখনো তাকে বকে না। ছেলেটা কান্না করে দেবে এমন ভাব, ফর্সা মুখটা লাল আভায় ছেয়ে গেল। নাকের দুপাশের পেশি ফুলে উঠেছে। নাকের ডগায় থাকা চশমাটা ঠেলে আঙুল উঁচিয়ে বোনকে বলল,
তুমি পচা আপু, আব্বুর মতো তুমিও আমায় বকলে আমি আর তোমার সাথে কথা বলবো না, আর আসবো না তোমার কাছে। দেখে নিও, তুমি কান্না করলেও আসবো না। তাজিম দৌড়ে বেরিয়ে গেল। ভাই যেতেই আবিরা বুঝলো সে শুধু শুধু বাচ্চা ছেলেটার ওপর রাগ দেখিয়েছে। নিজের ভুল বুঝতে পেরে পেছন থেকে ডাকলো কয়েকবার, তবে ছেলেটা শুনল না, ফিরেও চাইল না আবিরার পানে। সারা বাড়ি খাবারের ঘ্রাণে মুখরিত। আবিরা সেই কখন থেকে জানালার ধারে বসে আছে, কোনো দিকে যেন তার ধ্যান নেই। ঘরে এসে মেয়েকে এভাবে বসে থাকতে দেখে আনিসার মেজাজ খারাপ হয়ে গেল। সেই কখন বলে গিয়েছে যাতে গোসল করে নেয়, আর এখনও কিনা এখানেই বসে আছে। কয়টা বাজে? এখনো বসে আছিস যে? কথা কানে যায় না তোর? কখন বলে গেলাম সময় নেই, গোসলে যা, ওনারা চলে আসবে। আমার কথা শোনার প্রয়োজন মনে হয় না। রান্না সামলাবো না তোর দিক নজর দেব? এত বড় হয়েছিস অথচ আক্কেল জ্ঞান হাঁটুর নিচে। মায়ের ঝাঁঝালো কণ্ঠ কানে আসতেই আবিরা ঘোর থেকে বেরিয়ে এলো। মেয়ের এমন কথায় আবিরা অবাক হয় না, বিচলিত হয় না, রাগ হয় না, তার অভিমান হয় না। আবিরা জানে তার মা সবসময় এমনভাবেই কথা বলে। ভালো একটা কথা বললেও তার কণ্ঠে ঝাঁজ মেশানো থাকে, খিটখিট করে প্রত্যেক কথায়। তবে আজ কেন জানি মায়ের ঝাঁঝালো স্বর ভালো লাগলো না। মন খারাপের এসে জেগে ধরলো মেয়েটাকে। আবিরা টলমলে চোখে চাইলো মায়ের দিকে। আনিসা কথা শুনিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, থামার নাম নেই। নজরে এলো না মেয়ের অশ্রুতে টইটুম্বর চোখ জোড়া। আবিরা নিঃশব্দে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দরজা লাগানোর শব্দে আনিসা থামে, ধপ করে বসে পৌরো গোছানো বিছানায়। মেয়ের অভিমানী চোখ তার নজর এড়ায়নি, সে দেখেও নিরুত্তর ছিল। আনিসা একে একে আবিরার ব্যবহৃত সব কিছু জিনিস ছুঁয়ে দেখল। আলতো হাতের পরশ বোলায় সবগুলো জিনিসে তার মেয়ের ছোঁয়া রয়েছে। এগুলো ছুঁয়ে মনে হচ্ছে তিনি মেয়েকে ছুঁয়ে দিচ্ছেন। আর মাত্র কয়েকটা দিন, তারপর তার মেয়ে আর এ ঘরে থাকবে না। রোজ সকালে মেয়েকে ঘুম থেকে তোলার তাড়া থাকবে না। প্রত্যেক বেলা বকে বকে খাওয়াতে হবে না। নাম ধরে ডাকলে মেয়েটা তার ছুটে আসবে না। এ ফাঁকা ঘর দেখলেই তো তার দম বন্ধ হয়ে আসবে। প্রতিনিয়ত এই ঘরটা ফাঁকা দেখবে কেমন করে? এখন থেকে অভ্যাস করতে হবে। মায়া বাড়ালে যে তারই জ্বালা। আবিরার কামিজের অনেকটা অংশ ভিজে গেছে। মাত্রই গোসল সেরে বেরিয়েছে সে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সেই পানিতে তার পিঠ ভিজে, জামা শরীরের সাথে লেপটে। এর মাঝে আবিরার ছোট কাকি ঘরে এলো। আবিরার ভেজা চুল দেখে মোহনার নাক মুখ কুঁচকে নেয়। ভেজা চুল এখনো না মুছে বসে আছো যে? তোমার এ পদ অভ্যেস কবে যাবে বলো তো? আবাকে শুধু শুধু তোমায় বকবকি করে, তোমার কাজকর্মের জন্যই তো এমন করে। আসো তো দেখি, এদিকে এসো, আমি মুছে দিই। মোহনা আবিরার চুল মুছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল। এ মেয়ে যা, সে এই কাজগুলো করে না দিলে ভেজা চুলেই বসে থাকতো। চেনা আছে তার এই মেয়েকে, 2 বছর ধরে তো দেখে আসছে। নিজের প্রতি কোনো যত্ন নেই এই মেয়ের। শাড়ি কোথায় তোমার? আপা দিয়ে যায়নি? না। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। মোহনা সুন্দর করে আবিরাকে শাড়ি পরিয়ে দিল। ওনার শাড়ি পরানোর হাত অনেক ভালো, অল্প সময়ে বেশ সুন্দরভাবে শাড়ি পরাতে পারেন। হালকা গোলাপি রঙের শাড়িটার আঁচল টেনে ভালো করে পিন দিয়ে আটকে দেয়। হালকা পাতলা উনি নিজেই সাজিয়ে দিয়েছেন। এসব কাজে সে বেশ পটু। এখানে বসে থাকো, আমি আর তাহমিদা আপা এসে নিয়ে যাব। খানিক বাদে মোহনা আর তাহমিনা এসে আবিরাকে বসার ঘরে নিয়ে যায়। আবিরা সালাম দিল সকলকে। তার গলা কাঁপছে, শরীরও কাঁপছে মৃদু। অপরিচিত পুরুষালী কণ্ঠ সালামের প্রতি উত্তর করে। আবিরা দাঁড়িয়ে রইল। ওনারা না বললে সে বসবে কি করে? তার নানি দাদি কাকি সকলে তাকে পই পই করে বলে দিয়েছে কি কি করতে হবে আর কি কি করা যাবে না। বারবার স্মরণ করিয়ে দিয়েছে যেন কোনো ভুলচুক না হয়। আবিরা সব মাথায় রেখেছে। আরে না, বসে দাঁড়িয়ে আছো যে? পরিচিত কণ্ঠ। আবিরার চিনতে অসুবিধা হলো না। হসপিটালে যে ভদ্রমহিলার দেখা পেয়েছিল, যাকে সে বাবা মায়ের পরিচিত কেউ হিসেবে জানে, এ সময় ওনার উপস্থিতি একটা দিকে ইঙ্গিত করে। আবিরা ঠায় দাঁড়িয়ে রইল। শ্বাস আটকে এলো মেয়েটার। মোহনা আবিরাকে সিঙ্গেল সোফায় বসিয়ে দেয়। সিঙ্গেল সোফার বিপরীত পাশে আরও একটা সিঙ্গেল সোফা। আবিরার সোফার 1 ইঞ্চি দূরত্বে দুপাশে দুটো ডাবল সোফা, মাঝে ছোট একটা আয়তাকার টেবিল। ডাবল সোফা লাবণ্য, মাহিরা, ইয়াসমিন, আর তাদের বিপরীতে মাহাদ, বনা। মাহিরা মাহাদের বোন। মাহিরা এবার মাস্টার্স পড়ছে। লাবণ্যর ব্যাচমেট সে। বনা মাহিরা মাহাদের বড় ভাই শৌফিকের বউ। 2 বছরের একটা বাচ্চাও আছে তাদের। একদম বরাবর সোফায় বসেছে নওয়াজ।
আবিরা নত চোখে ধরা দিল চকচকে বুট পরিহিত একজোড়া পা। শুধু এতটুকু চোখে পড়ল মেয়েটার। মাথা তুলে দেখলে হয়তো আপাদমস্তক পুরো মানুষটাকে নজরে আটকায়। মোহনা আর তাহমিদা হাতে হাতে নাস্তা এনে আয়তাকার টেবিলের এ কোণা থেকে ও কোণা ভর্তি করে ফেলল। আনিসার রান্নার দিকটা দেখছে। আবিরার হাতে শরবতের ট্রে ধরিয়ে তার পেছনে দাঁড়িয়ে রইল দুজন। আবিরা একে একে সবার হাতে শরবতের গ্লাস তুলে দিয়ে শেষে এসে থামল কাঙ্ক্ষিত মানুষটার সম্মুখে। মুখ তুলে চাইল একবার, চোখে চোখ পড়ল মানুষটা তার দিকেই তাকিয়ে আছে। আবিরা লজ্জায় মাথা নামিয়ে ফেলে। নওয়াজের হাতে গ্লাস তুলে দিতে নিলে অসাবধানতা বশত একটু ছোঁয়া লেগে গেল। অসাবধানতা বশত ইচ্ছাকৃতভাবে ছুঁয়েছে নওয়াজ। আবিরা কেঁপে উঠল। নড়বড়ে হয়ে গ্লাসটা পড়তে নিলে নেওয়াজ মেয়েটার হাত সহ গ্লাস আঁকড়ে ধরে। কানের কাছে মুখ নিয়ে ধীর শীতল কণ্ঠে বলল, মিস আবিরা আঞ্জুম, মিসেস নওয়াজ ইয়াজিদ হতে প্রস্তুত তো আপনি? আবিরা আড়ষ্ট ভঙ্গিতে আশেপাশে তাকায়। কেউ দেখছে কি তাদের? না, তাদের দিকে কারো নজর নেই। তবুও মেয়েটা লজ্জায় মিয়ে গেল। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আগে কখনো পড়েনি। এত মানুষের মাঝে এভাবে হাত ধরাতেই যেন তার যত অস্বস্তি। এই লোক এমন নির্লজ্জ মানুষ দেখা হয়নি আবিরার। আবিরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়, তার গলা কেমন শুকিয়ে এসেছে। মাথার আঁচল টেনে সামনে আনে। আবিরা ভেবে পেল না ভরা মানুষের সামনে কেউ এমন হাত আঁকড়ে ধরে। আবার কী সব বলছে। তার মাঝে বলল ছেলে অনেক ভালো। এই বুঝি ভালো নমুনা? আনিসা কাল আবিরার মতামত জানতে চাইলে আবিরা চুপ করেছিল। চুপ করে থাকায় যেন তার একমাত্র কাজ। সরাসরি তার পছন্দের কথা জানতে চাইলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে মেয়েটা। তার তো পছন্দের কোনো মানুষ নেই। তবে তৎক্ষণাৎ তার মাথায় একজনের কথাই এসেছিল, সেই অচেনা অদেখা বেনামি পত্র প্রেরকের কথা। সে তো চিনে না লোকটাকে, আর না কোনোদিন দেখেছে, এমনকি নামও জানে না তার। আবিরার তো ওই লোককে পছন্দও না। তবুও তার মনে লোকটাকে নিয়ে কিছু একটা আছে। সে কিছু একটা কি আবিরা ভেবে পেল না। সোমবার পেরিয়ে কাল শুক্রবার, কিন্তু আবিরা কোনো চিঠি পায়নি। আবিরার বাবা অসুস্থ হওয়ার পর থেকে এমনটা হয়ে আসছে, কোনো চিঠি আসে না। প্রথমে আবিরা ভেবেছিল হয়তো দিতে ভুলে গিয়েছে, তবে এখন মনে হচ্ছে চিঠিদাতা হয়তো চিঠি দেওয়ার বন্ধ করে দিয়েছে। আবিরা এতে অবাক হলো না। এ যুগে এসে কেউ খামে মোড়ানো অনুভূতি কেন লিখতে যাবে? কার এত দায় পড়েছে? নিশ্চয়ই কেউ জেনে শুনে ইচ্ছাকৃত মজা লুটেছে। হঠাৎ বৃতৃষ্ণায় আবিরার মুখটা থেতো হয়ে এলো, যেন কেউ জোর করে তাকে নিম পাতার রস গিরিয়ে ছেড়েছে। মুখ ভার করে বসে রইল মেয়েটা। আবিরাকে চুপ থাকতে দেখে আনিসা আশ্বাস দিয়ে বলল, দেখ, তোর কোনো পছন্দ থাকলে আমায় বলতে পারিস। আমরা নিশ্চয়ই মেয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করব না। আবিরা আর নিরুত্তর রইল না। মিনমিনিয়ে ধীর কণ্ঠে বলল, আমার কোনো পছন্দ নেই মা। তাহলে কি ওদের কাল আসতে বলবো? আনিসা উৎসুক নয়নে চেয়ে আছে মেয়ের দিকে। আবিরা মায়ের দিকে এক পলক তাকিয়ে আবার একই স্বরে বলল, তোমরা যা ভালো মনে করো। আবিরা লজ্জায় মাথা নামিয়ে নেয়। যা, তার কি লজ্জা লাগছে? এখানে লজ্জা পাওয়ার কি হলো? সামান্য একটা বিষয়ে সে লজ্জা পাচ্ছে কেন? অদ্ভুত। ছেলে অনেক ভালো, বুঝলি? বহু বছর থেকে তো চেনা এই ছেলেকে, তাছাড়া তুইও দেখেছিস। ভাই, মেয়ে দেখার কি আছে? ছোট থেকে তো দেখে আসছি, এবার না হয় শুভ কাজটা সেরে ফেলি। তাও আপা, মেয়ে যেহেতু দেখতে এসেছিস, সব নিয়ম মেনেই নিন। ইয়াসমিন কিছু বলার আগেই বর্ণা বলে উঠল, তা ঠিক বলেছেন আঙ্কেল, একটু তো দেখা দরকার। দেখি আবিরা, হেঁটে দেখাও তো। জুতা খুলে হাঁটবে কেমন? আবিরা সামান্য হকচকালো। তাকে কি এখন জুতা খুলে হাঁটতে হবে? মাহাত আবিরার বিব্রত চেহারা দেখে কিছুটা বিরক্ত হয়ে বর্ণাকে বলল, কি যাতা বলছিস? যাতা কই বললাম? জুতা খুলে হেঁটে দেখাবে, এটা যাতা নয়তো আর কি? যাতা না, এটাই তো নিয়ম। সবাই তো মেয়ে দেখতে গেলে এমনটাই করে। সবাই যা করবে আমাদেরও তাই করতে হবে। তো তোমরা কি সকলের বাহিরে? হয়েছে, থাম। থামবো কেন? আর থামার কথাই বা আসছে কেন? আমরা মেয়ে দেখতে এলাম, দেখার মতো দেখবো না? অবশ্যই দেখবি, কিন্তু তাই বলে এভাবে? মেয়েটা তো হেঁটেই এলো, দেখলি না তুই? আর কি হেঁটে দেখাবে? তুই চুপ থাক। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। তাছাড়া ভুলে গিয়েছিস আমাকে দেখতে গিয়ে কি করেছিলি? তুই আর নওয়াজ মিলে আমাকে তো কম হেনস্থা করিসনি। সুযোগ পেয়ে হাতছাড়া করি কি করে বলতো? আমি এবার সব কিছু শোধ তুলব।
বনা মিথ্যে বলেনি। তাকে দেখতে গিয়ে মাহাত কম জ্বালাতন তো করেনি। হেঁটে দেখাও চুল কত বড় দেখি, ঠিকভাবে হাঁটতে পারছে না। মেয়েটার হাঁটার ধরন একদম সুন্দর না, হাঁটায় কোনো নমনীয় ভাব নেই, কথাও কেমন ঝাঁজ। এ মেয়ে আমাদের পছন্দ হয়নি। আমরা ভাইয়ের জন্য অন্য মেয়ে দেখব। তবে সব করেছে মাহাত আর মাহিরা। এসবে নওয়াজের কোনো ভূমিকা ছিল না। সে তো নীরব দর্শকে নেয় দু চোখ দিয়ে দেখে গিয়েছিল, যেমনটা আজ দেখছে। মাহাত কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুই আর আভারি কি এক নাকি? তোর সাথে ওকে মিলালে হবে? তোর আর ওর বিষয় সম্পূর্ণ আলাদা। তুই আমাদের বন্ধু ছিলি, সেই সুবাদে হেনস্থা কেন? যা ইচ্ছে তা করতে পারি, তাই বলে আভিরার সাথে এসব করবি? আর ওকে তো তুই এই প্রথম দেখছিস না, আগেও তো দেখেছিস। আভিরা বুঝল না ঠিক কোন দেখার কথা বলছে। সবাই দেখছি তাকে আগে থেকেই চেনে। কই, সে তো কাউকে চেনে না। শুধু ইয়াজমিন আর নওয়াজকে দু একবার দেখেছিল, এই যা। মাহাত বিড় করে বলল, সে আমায় বিয়ে করতে রাজি হলে তো তুই দেখবি। আভিরাকে সত্যি সত্যি জোতা খুলে হাঁটতে হলো। শুধু এটুকুতে সীমাবদ্ধ নয়, প্রশ্নের তোপে বিপাকেও পড়তে হয় মেয়েটাকে। বনার কাজে উপস্থিত সকলে হেসে উঠল। নওয়াজও বাদ যায়নি যেন। তার ঠোঁটের ভাঁজেও সূক্ষ্ম হাসি দেখা মেলে। তবে তার এ হাসি বনার জন্য নয়। সে হেসেছে আবিরার বিব্রতকর চেহারা দেখে, আর কাঙ্ক্ষিত মানুষটাকে নিজের করে পাওয়ার প্রাপ্তিতে। শুধু লাবণ্য আর মাহিরার মুখে হাসি দেখা গেল না। লাবণ্য নিষ্পলক চোখে আভিরা আর নওয়াজকে দেখে চলেছে। এই যে নওয়াজ কি যেন বলছে, তাতেই আভিরা লজ্জায় আইহাই করছে, আর নওয়াজ তো মুগ্ধ হয়ে দেখছে। তখন নওয়াজের হাত ধরার দৃশ্য সকলের নজর এড়ালেও তার নজর এড়ায়নি। মেয়েটা এক জায়গায় ঠায় বসে নির্বাক চিত্তে দেখে গেল সবটা। মাহিরার এসব কিছু বিরক্ত লাগছে। সে তো আসতেই চায়নি এখানে। নেহাত ইয়াজমিনের মুখের উপর সরাসরি মানা করতে পারল না, নয়তো এখানে সে কখনোই আসতো যেত না। মাহিরা আভিরাকে দেখল, এই প্রথম দেখল মেয়েটাকে। মাহাত বনার কথা শুনে বোঝা যাচ্ছে তারা আগে থেকেই আভিরার বিষয়ে অবগত। বলতে গেলে সকলে জানে, শুধু সে আর লাবণ্য ছাড়া। তার একটু অভিমান হলো। সবাই জানে এ কথা, আর সে জানে না। তাকে বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? নওয়াজ, মাহাত, বনা তিনজন একই ব্যাচে। নওয়াজ মাহাত মেডিকেল লাইনে পড়লেও বনা পড়েছে ম্যাথ নিয়ে। সে ম্যাথ পারদর্শী বিধায় এই সাবজেক্ট নিয়েই অনার্স মাস্টার্স শেষ করেছে। এলাকার একটা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত আছে বর্তমানে। বন্ধু হওয়ার সুবাদে নওয়াজ আর মাহাতের বাড়িতে আসা যাওয়া হতো বনার। সেখান থেকে সৌভিকের সাথে তার প্রেম। বলতে গেলে সৌভিকের মতো গম্ভীর ছেলেকে নিজের করা অনেক কঠিন ছিল। বনা চমৎকার একটা মেয়ে, কথার ছলে যে কাউকে সহজে বশে আনতে পারে। তার কথার কারণে সে সকলের পছন্দের ছিল। তবে এ কারণেই সৌভিকের কাছে ছিল সবথেকে বেশি অপছন্দের। সৌভিক একদমই মাহাদের মতো নয়, কিছুটা গম্ভীর স্বভাবে। অতিরিক্ত কথা বলা কোনো কালেই পছন্দ না তার। বনাকেও এড়িয়ে যেত এজন্য। মেয়ে মানুষ এত কথা কেন বলতে হবে? এ লোকের মন পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। বার কয়েক তো থাপ্পড়ও খেয়েছিল, তবুও মেয়েটা পিছ ছাড়া হয়নি, পড়েছিল সৌভিকের পেছনে। ভাগ্যিস তখন পিছু ছাড়েনি, তাই তো এখন মানুষটা তার। সে হাল ছেড়ে দিলে কি এ মানুষটাকে পাওয়া হতো? অবশ্য মাহাত নওয়াজের সাহায্য ছাড়া কিছুই করা সম্ভব হতো না তার পক্ষে। নওয়াজ মাহাত অনেক সাহায্য করেছে তাকে। মাহাদের মেয়েটাকে ভাবি করতে কোনো আপত্তি ছিল না, বরং তার গম্ভীর ভাইয়ের জন্য বনার থেকে ভালো মেয়ে তার চোখে পড়েনি। তবে তাদের সম্পর্ক সাপে নেউড়ে, কে কাকে অপদস্থ করবে সেই সুযোগ খুঁজে বেড়ায়। সেজন্যই বনাকে দেখতে গিয়ে অমন কাহিনী করে এসেছিল। বন্ধু হওয়ার সুবাদে নওয়াজের পছন্দের কথা অজানা ছিল না বনার। মা, বনা আর মাহাত ছাড়া অন্য কেউ এ বিষয়ে অবগত নয়, তাই লাবণ্য, মাহিরার জানা হয়নি এসব। মাহিরা অভিজ্ঞ চোখে আভিরাকে পরখ করে নেয়। তেমন আহামরি সৌন্দর্য ধরা পড়ল না তার চোখে। ধরা পড়বে কি করে? সে কি দেখার মতো দেখেছে? অপছন্দের মানুষের সৌন্দর্য কি আর ঘটা করে আমাদের চোখে ধরা পড়ে? মেয়েটা সুন্দর, অসম্ভব সুন্দর যাকে বলে, যে সৌন্দর্য কেবল নওয়াজের চোখ দিয়ে দেখলে দেখা হবে। দেখে বোঝা যাচ্ছে এ মেয়ের বয়স অনেক কম, তাদের থেকে কম হলেও 4-5 বছরের ছোট। নওয়াজ আর আভিরার বয়সে তাহলে অনেক ফারাক। এমন একটা বাচ্চা মেয়েকে নওয়াজের কি করে মনে ধরল? নে আংটিটা আভিরাকে পরিয়ে দে। ইয়াজমিন নওয়াজের হাতে আংটির বক্সটা ধরিয়ে দিল।
নওয়াজ মায়ের থেকে বক্স দিয়ে আলতো করে আভিরার অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। আভিরা ও নওয়াজের হাতে অপর বক্সে থাকা আংটিটা খুলে পরিয়ে দিল। সাদা পাথরের আংটিটা আভিরার হাতে জলজল করছে যেন। আভিরা আপাতত তাকিয়ে তাই দেখে চলেছে। নওয়াজ পূর্বের ন্যায় ফিসফিসিয়ে বলল, মিসেস নওয়াজ আজিদ, শুনছেন? আভিরা আনমনে জবাব দিল, হুম। আপনাকে পাওয়ার প্রথম ধাপ শেষ হলো। শীঘ্রই আপনি কাগজে কলমে আমার হবেন। খেয়ে বলো তো কেমন হয়েছে? চিংড়ির মালাইকারিটা কিন্তু আভিরা রেখেছে। আপাতত কখনোই এই মেয়েকে রান্নাঘরে ঢুকতে দেয়নি, তবে আজ নিজে দাঁড়িয়ে থেকে সবটা করিয়েছে। দুদিন পর শ্বশুরবাড়িতে যাবে, রাতে না জানলে হবে? ওকে কিছু শেখানোর দরকার নেই। এ মেয়েকে আমি রাতে দিলে তো। তা বললে কি করে হয় আপা? মেয়েকে শিখিয়ে পড়িয়ে অন্যের বাড়িতে পাঠানো আমাদের দায়িত্ব। ইয়াজমিন মোহনাকে থামিয়ে আনিসাকে বলল, আচ্ছা হয়েছে, পরে কথা বলা যাবে। আপা, আগে খাওয়া শুরু করেন। চিংড়ির কথা শুনে লাবণ্য তড়িঘড়ি করে বলতে চাইল, কিন্তু নামাজ ভাইরা মানে নামাজ ভাইয়ের চিংড়িতে লাবণ্য কথা শেষ করতে পারল না। নওয়াজের ইশারাতে থেমে যেতে হলো মেয়েটাকে। নওয়াজ প্লেটে চিংড়ি নিয়ে ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। সাদা ভাত, পোলাও, কোরমা, দেশি মুরগি, খাসির রেজারা, গরুর কালাভোনা, রোস্ট, রুই মাছের কালিয়া সহ আরও অনেক আইটেম করা হলেও নওয়াজ চিংড়ির মালাইকারি ছাড়া অন্য কিছু পাতে তোলেনি। সবাই বললেও নওয়াজ নিল না, চিংড়ি দিয়েই খাওয়া শেষ করো। লাবণ্য ঠিকমতো খেতে পারছে না, গলা দিয়ে খাবার নামছে না তার, আটকে আসছে। কোনো মতো একটু খেলো, নয়তো সবাই তাকে নিয়ে পড়বে। আনন্দপূর্ণ মুহূর্তটাকে সে অযথা নষ্ট করতে চায় না। মাহিরা বান্ধবীর অবস্থা বুঝল, আর কেউ না জানলেও সে তো লাবণ্যের মনের খবর জানে। তাজিম নওয়াজের কোলে বসে আছে। আভিরা এক কোণে বসে নওয়াজ আর তাজিমকে দেখে চলেছে। তাজিম সত্যি আজ সারাদিন আভিরার ধারের কাছেও আসেনি। ছেলেটা এত অভিমান করতে জানে, এ বয়সে অভিমানের কে বোঝে। নওয়াজের চোখ মুখ লাল হয়ে গেছে, মুখে হালকা রেশে দেখা মিলেছে। আভিরার বুঝতে বাকি নেই কী কারণে এমনটা হলো। মেয়েটা ফুপিয়ে উঠল। নওয়াজ বিচলিত হলো না খুব একটা, অস্থির হয়ে ছুটে এলো না মেয়েটার কাছে। আর না বলল, কান্না থামান, আপনার চোখের পানি সহ্য করার মতো না। শুধু অদ্ভুত চোখে আভিরাকে দেখে গেল। মেয়েটা তার কষ্ট দেখে কাঁদছে, এর থেকে প্রশান্তির আর কি হতে পারে? মেয়েটার কান্না ভেজা মুখ তাকে অদ্ভুত শান্তি দিচ্ছে। এমন ছোটোখাটো যন্ত্রণা যদি শান্তি দেয়, তবে সে রোজ ক্ষতবিক্ষত হতে রাজি। আপনি বলেননি কেন চিংড়িতে আপনার অ্যালার্জি আছে? লাবণ্য আপু তখন এটাই বলতে চেয়েছিল, তাই না? আপনি বলতে দেননি, বাকিরা জেনেও কিছু বললো না। এখন কষ্ট হচ্ছে কার? কান্নার চোটে ঠিকমতো কথা বলতে পারছে না আভিরা। নওয়াজ মৃদু হাসল। তাজিম ঘুমিয়ে গেছে। নওয়াজ কোল থেকে তাজিমকে বিছানায় শুইয়ে দিয়ে আভিরার পাশে বসে। নির্দ্বিধায় ডান হাতটা মুঠোয় নিয়ে উল্টো পিঠে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। আভিরা কেঁপে ওঠে, শরীর জুড়ে তড়িৎ খেলে গেল অজানা অনুভূতি। শিহরণে রোমাঞ্চিত হলো তনুমন। কান্না ভুলে অবাক নয়নে চাইলেও নওয়াজের পানে। নওয়াজ সে চাহুনি খুব একটা তোয়াক্কা করল না, ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলল, হাত পুড়িয়ে আমার জন্য রান্না করলেন, আমি না খেলে হতো? আমি আপনার জন্য রান্না করিনি, সবার জন্যই করেছি। বুঝেছে, তো চোখে পানি এলো কেন? আমার জন্য বুঝি কষ্ট হচ্ছে? কষ্ট হবে কেন? আর আমার চোখে পানি কই? জবাবে আভিরা তোতলায়, আর কতক্ষণ ভিতরে থাকবি শালা? এবার বাইরে আয়, বাড়ি যেতে হবে তো, নাকি এখানেই থেকে যাবি? পারলে তো এখানেই থেকে যায়। বিড়বিড়িয়ে বলল নওয়াজ। আভিরার কানে স্পষ্ট গেল কথাটা, মেয়েটা লজ্জা পেল। তুই যা, আসছে। নওয়াজ আচমকা আভিরার দিকে কিছুটা ঝুঁকে আসে। হঠাৎ এমন হওয়াতে আভিরা ফ্যালফেল করে চায়। দেখল নওয়াজের অদ্ভুত দৃষ্টি। আভিরা যেন এই চাহনিতে দিশেহারা হয়ে পড়ে। নজর লুকায় মেয়েটা। নওয়াজ ঠোঁট বেঁকিয়ে হাসলো তা দেখে ভারী কি স্বরে বলল, মিসেস নওয়াজ আজিদ, আসি তাহলে, নিজের খেয়াল রাখবেন। শালা, আমাদের কপালেই কিছু নেই, একে একে সকলে বিয়ে করে ফেলছে, আর আমার কপাল দেখো। ধৈর্য ধর দোস্ত, তুইও পাবি। ড্রাইভ করতে করতে বলল নওয়াজ। মাহাত লাবণ্যর দিকে তাকিয়ে আনমনে বলল, নিজের ভালোবাসার চোখে অন্য কাউকে না পাওয়ার যন্ত্রণা দেখে কজন পুরুষ ধৈর্য ধরতে পারে বল? সেদিকে থেকে ধরতে গেলে সব থেকে বেশি ধৈর্যবান পুরুষ আমি। সারা বাড়ি লাইটিংয়ের আলোয় জ্বলজ্বল করছে। আহমেদ ভিলা ভবন থেকে শুরু করে উঠানের শেষ মাথা পর্যন্ত কৃত্রিম লাইটে সজ্জিত। সাদা, লাল, নীল হরেক রকম লাইটে ঝিলমিল করছে চারপাশ। সেকেন্ডে সেকেন্ডে নিভছে তো আবার জ্বলে উঠছে।
খুদে বাচ্চারা খুব আগ্রহের সহিত তা দেখে চলেছে। আগ্রহের থেকেও যেন তাদের কাছে বেশি আনন্দে গোল গোল চোখে তাকিয়ে দেখছে চারিদিক। এমন ঝলমলে মরিচা বাতি তারা এই প্রথম দেখেছে কিনা। নতুন নতুন সব কিছু যেন বাচ্চাদের নিকট প্রবল আগ্রহের, পাখির মতো কিচিরমিচির করেই যাচ্ছে। এদিকে ওকে আঙুল দিয়ে ইশারায় কি যেন দেখাচ্ছে আর পেট চেপে হাসছে। কেউ কেউ স্থির হয়ে বসে ঝলমলে আলো দেখছে, আবার কেউ বা উঠানের এ মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়াচ্ছে। তাদের যেন আজ আনন্দের শেষ নেই। মোহনা সেই কখন থেকে মেয়ের পেছনে দৌড়াচ্ছে। মেয়েটা সেই দুপুরে কি একটু খেয়েছে, তারপর আর কিছু মুখে ধরেনি। মেয়েটা তার একেবারে খেতে চায় না। ভাত দেখলে নাক সেটকায়, অথচ চিপসের প্যাকেট ধরিয়ে দাও 2 মিনিটও লাগবে না শেষ করে ফিরতি আরেকটা ছিঁড়ে খাওয়া শুরু করবে। হাবি জাবি খেয়ে দিব্যি পুরো দিন কাটিয়ে দিতে পারবে। 3 বছরের একটা বাচ্চা মেয়ে কতটা ধুরন্ধর হতে পারে তা আয়দাকে না দেখলে বোঝা যাবে না। সে কখন থেকে মাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, একবার এদিক ছুটছে তো আরেকবার ওদিক। যা দুষ্টু হয়েছে মেয়েটা, মোহনা ভেবে পায় না এই মেয়েকে সে কি করে সামলাবে। মোহনার হাড় মাস জ্বালিয়ে ছাড়ে। সারা বছর বাবার বাড়ি পড়ে থাকে, শ্বশুর বাড়ি খুব একটা আসা হয় না তার। ঈদে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন যায় একটু আসে। বাবার বাড়ি থাকলে মেয়েটা একটু ঘরবন্দি হয়ে থাকে। সে যা বলে বাধ্য মেয়ের মতো তাই শোনে। শুনতে যে হবে, মা বলেছে সে যদি গুড গার্ল হয়ে থাকে, মায়ের সব কথা শুনে, তাহলে তাকে দাদু বাড়ি নিয়ে যাবে। তাই তো সে একদম লক্ষ্মী মেয়ের মতো মেয়ে, মায়ের সব কথা শুনে চলে। তবে এখানে এলে যেন মেয়েটা তার ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। মোহনা হাঁপিয়ে গিয়েছে, এভাবে দৌড়ানো যায়? তাকে জব্দ করতে পেরে আয়দা যেন দারুণ মজা পেল। খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটা। এরকম দাঁত কপাটি বের করে হাসছে। ঠোঁট দুটো প্রসারিত হওয়ায় তার পোকা খাওয়া দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটা চকলেট খেয়ে খেয়ে দাঁত একেবারে নষ্ট করে ফেলেছে। সামনের 3টা দাঁত অর্ধ ভাঙা, মাঝেরটা নেই। পোকা খেয়ে ফেলেছে। বহু কষ্টে মেয়েকে ধরে খাওয়াতে বসেছে। আয়দার সে কি কান্না, সে খাবে না। গলা ফাটিয়ে চিৎকার করছে মেয়েটা। মায়ের নামার জন্য হাত পা ছোড়াছুড়ি করছে। সে এখন খাবে না, খেলবে সে। রাগে জিততে তাজিমের হাতে কামড় বসিয়ে দিল। তাজিমের জন্যই সব হয়েছে, সেই তো ধরিয়ে দিয়েছে, নয়তো তার মা কি তাকে ধরতে পারে। মোহনা তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে পানি ঢালে। দাঁত বসে অনেকটা ডেবে গেছে, অথচ দেখো ছেলেটা কি শান্ত চোখে তাকিয়ে আছে। উঠানের একেবারে শেষ প্রান্তে বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁশ বসিয়ে তার উপর লাল হলুদ রঙের কাপড় দিয়ে বিশাল আকৃতির এক গেট করা হয়েছে। গেট থেকে কয়েক হাত পেছনে উল্টো ইউ আকৃতির তারে সাদা কালো বেলুন দিয়ে ভর্তি। উঠানের অর্ধেক পাশ জুড়ে মাঝারি আকারের স্টেজ। সেই স্টেজে পুতুলের মতো সেজেগুজে বসে আছে এক হলুদিয়া পাখি। হলুদিয়া বলছি কেন, সে তো সেজেছে লাল সবুজ কমলা মিশেলে রংধনুর 7 রঙে। তাহলে তাকে কি বলা উচিত, রংধনু বধুয়া নাকি 7 রঙা বধুয়া? বড় বড় দুটো সোফার মাঝে একটা সিঙ্গেল সোফা। সেই সিঙ্গেল সোফায় বসে আছে শাড়ি পরিহিতা রমণী। শাড়ির সাথে ম্যাচিং রং বেরঙা বক্স প্রিন্টেড ব্লাউজ, 2 হাতে ভরাট করে মেহেদি লাপটানো। হাতের তালুতে অল্প জায়গা দখল করে আছে 4 অক্ষরের কারো পূর্ণ নাম। অতি সূক্ষ্ম চোখে তাকালে নজরে আসবে তা। কানে গলায় হাতে গাঢ় কমলা রঙের গাঁদা ফুলের মালা। যদিও আর্টিফিশিয়াল ফুলের গহনা অর্ডার দিয়ে আনা হয়েছে, তবে আভিরা তা দিয়ে নিজেকে সাজায়নি। আভিরার কাছে নাকি কৃত্রিম লাগে। হাতের নাগালে এমন তাজা ফুল থাকতে সে কেন নিজেকে কৃত্রিমতায় সাজাতে যাবে? গাঢ় কমলা রঙের গাঁদা ফুল আভিরার ভীষণ পছন্দের। অন্যান্য ফুলের তুলনায় এ ফুল অতি সামান্য, খুব একটা নজর কাড়া না, আর না তেমন ঘ্রাণ আছে। তবুও কেন জানি আভিরার অন্যরকম ভালো লাগা কাজ করে। মনে হয় যেন এই ফুল হাজার দেখেও আভিরার মন আত্মা তুষ্ট হবে না। তবে হলুদ রঙানা গাঢ় কমলা রঙটা তার নজর কাড়ে। সেই কমলা রঙের গাঁদা ফুলে সাজিয়ে তুলেছে নিজেকে। আগের দিনে তো গায়ে হলুদের ফুলের কথা উঠতে সকলের মাথায় গাঁদা ফুলের নামটাই প্রথমে আসতো। তবে এখন আধুনিকতার ছোঁয়ায় যে ফুল কেউ ছুঁয়ে রাখে না। কৃত্রিম ফুলের গহনায় নিজেদের সাজিয়ে তোলে। শহুরে বিয়ের সব কিছুতে কৃত্রিমতা থাকলেও গ্রামে যেন তার উল্টো চিত্র। যদিও গ্রাম এলাকায়ও এখন ধুমধাম করে শহরের মতো বিয়ে দিচ্ছে। মোটা টাকা খরচ করে গেট স্টেজ সাজিয়ে বিয়ে দেওয়া হয়। অনেকে তো নামি দামি কমিউনিটি সেন্টারগুলোও ভাড়া করে, সেখানে কনেকে কোনো তাজা ফুলের বাহারে সাজিয়ে তোলে না। আভিরাকে পুতুল সাজিয়ে সেই কখন থেকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। এভাবে বসে থাকতে আভিরার মোটেও ভালো লাগছে না।
ঘণ্টাখানেক হবে তাকে বসিয়ে সকলে যার যার কাজে ব্যস্ত। এভাবে পুতুল হয়ে বসে থাকতে বুঝি ভালো লাগে? বেশিরভাগ হলুদের অনুষ্ঠানে হলুদ শাড়ি পাঞ্জাবি পরা হলেও এখানে ভিন্ন চিত্র। সকলে লাল রঙে নিজেদের সাজিয়েছে। মেয়েদের পরনে লাল রঙের তাঁতের শাড়ি আর ছেলেদের পরনে লাল পাঞ্জাবি। সকলে যেন লালে লাল সেজেছে। একটু পরে হলুদ ছোঁয়ানো হবে মেয়েকে, তাতেই তোড়জোড় চলছে। গ্রামের মা চাচিরা শিলপাটায় কাঁচা হলুদ পিষতে ব্যস্ত। হলুদের ঘ্রাণ পুরো উঠান জুড়ে। গায়ের বধূরা আঁচল টেনে কলসি কাখে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। দুটো শাড়ি হয়েছে, এক শাড়িতে সব বিবাহিতা নারী আর আরেক শাড়িতে সব কিশোরী কন্যা। একে একে সকলে ভিড় জমায় পুকুর ঘাটে। আবিরাদের বাড়ির ঠিক পেছনেই পুকুরটা। তবে সমস্যা হলো তাদের ওখানে কোনো ঘাটলা করা হয়নি। নিচে নেমে পুকুর থেকে যে পানি তুলবে তারও কোনো ব্যবস্থা নেই। তাই সকলকে ঘুরে অন্য বাড়ির খাটলা দিয়ে নামতে হয়েছে। অন্ধকারে পুকুর ঘাট অব্দি যেতে খুব একটা বেগ পোহাতে হলো না, কারণ উঠোনে লাগানো মরিচাবাতির আলোয় সব যেন দিনের আলোর মতো ঝকঝকা ফকফকা। কলসি ভরে পানি তুলে সকলে বাড়ির আঙানায় এসে দাঁড়িয়েছে। আবিরাকে স্টেজ থেকে নামিয়ে পিঁড়িতে বসানো হয়েছে ইতিমধ্যে। চারদিকে 4টা কলা গাছ বসিয়ে রং বেরঙের সুতা দিয়ে সুন্দর করে ঘের দেওয়া। যদিও এখন কলা গাছ বসিয়ে রং বেরঙের সুতা দিয়ে এত সাজিয়ে তোলা হয় না, আগে হতো এসব। সময়ের সাথে সব কিছুতেই পরিবর্তন এসেছে। ছোট ছোট ছেলেমেয়েরাও করেছে এ কাজ, গ্রাম বাংলার বিয়ের চিত্র বহাল রাখার প্রচেষ্টায়। যদিও এতটা নিখুঁত হয়নি, তারা তাদের অদক্ষ হাতে যতটা পেরেছে করেছে। বড়রা হাত লাগালে বোধহয় কমতিটুকু পূরণ হয়ে যেত। তবে বড়দের কি আর অত শত করার সময় আছে? তারা তো দম ফেলার ফুরসত পাচ্ছে না। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, কত কাজ তাদের। এসব করার সময় আছে বুঝি? ছেলের বাড়ি থেকে লোকজন চলে এসেছে। তাদের হাতে হলুদের বাটি সহ আরও অনেক জিনিস। লোকজন দিয়ে সবগুলো জিনিস বাড়ির ভেতরে নিয়ে রাখা হলো। হলুদ দিয়েই তারা চলে গিয়েছে। এতটুকু কাজ ছিল তাদের, ঠিকমতো হলুদের বাটি পৌঁছে দেওয়া। মেয়ের বাড়ির লোকেদের হাতে তা বুঝিয়ে দিয়েই রওনা হয়েছে। আবিরার ভাবি মীরা প্রথম হলুদ ছোঁয়ালো। মা চাচিরা কেউ এদিকটায় আসবে না, তারা তো এসব অনুষ্ঠান করতে চায়নি। হাতে সময় কম, এসব হলুদের অনুষ্ঠান করার সময় কই তাদের? আংটি বদলের 1 সপ্তাহ পরে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। মাত্র 1 সপ্তাহে কি এত কিছু করা যায়? বিয়ের কেনাকাটা করার জন্য 2 দিন তাদের শহরে যেতে হয়েছে। আবিরা একেবারে জার্নি করতে পারে না, মেয়েটার শরীর নেতিয়ে যায়। তাছাড়া বমি করার বদ অভ্যাস আছে। মাথা যন্ত্রণায় পরের 2 দিন বিছানায় পড়ে থাকবে, তাই তাকে আর কেউ সঙ্গে করে নেয়নি। যদিও বিয়ের কনের সকল জিনিস কেনার দায়িত্ব ছেলের বাড়ির, তবে কনের বাড়িরও তো কম কেনাকাটা করতে হয় না। কনে ছাড়া বাড়ির সকলের জন্য কেনাকাটা করতে হয়েছে। গেল সোমবার সকলে বিবাড়িয়া থেকে ঢাকা গিয়েছে বিয়ের কেনাকাটা করতে। তারা আসতেই সকলে ঘিরে ধরো যাতে হলুদের অনুষ্ঠান করা হয়। প্রথমে তো কেউ রাজি হয়নি, এত ঝামেলা করার কি দরকার? হাতে সময় কম, এত অল্প সময়ে এসব করার কোনো মানে নেই। সবাই না পেরে তোফায়েল আহমেদকে ধরো। তাদের একটাই কথা, বাড়ির বড় মেয়ের বিয়ে দেবে, অনুষ্ঠান না করলে কেমন দেখায়? তাছাড়া হলুদেই তো যত আনন্দ। এ বাড়ির বড় মেয়ের বিয়েতে তারা কি আনন্দ করবে না? তোফায়েল আহমেদও ভাবলেন অল্প সময়ে যা পারেন করবেন। একেবারে ধুমধাম না হোক, হালকা পাতলা অনুষ্ঠান করাই যায়। তবে যা হবে শুধু হলুদের রাতে। বিয়েতে কোনো অনুষ্ঠান করবেন না, একদম ঘরোয়াভাবে কাজী ডেকে বিয়ে পড়িয়ে মেয়ে বিদায় করবেন। সবাই আর কোনো কথা বলেনি। হলুদ অনুষ্ঠান করতে রাজি হয়েছে এই অনেক, তাদের এতেই চলবে। মুঠো কয়েক দুর্ভা ঘাসের আগায় হলুদ লাগিয়ে তা আবিরার কপাল, গাল, থুতনিতে ছোঁয়ালো। আবিরার গায়ে একটা সুতির গামছাও জড়িয়ে দেওয়া হয়েছে। কলসি ভর্তি পানি ঢালা হলো মেয়েটার গায়ে। আবিরা কোনো রকমের শ্বাস ফেলছে। কে বলবে কাল তার বিয়ে? মনে হচ্ছে আজ রাতে তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলা হবে। ফুল স্পিডে চলতে থাকা ফ্যানের নিচে বসে আছে আবিরা। গায়ে তার সুতির সালোয়ার কামিজ, ভেজা শাড়ি বদলে কোনো রকম সালোয়ার কামিজ জড়িয়ে চলন্ত ফ্যানের নিচে বসেছে। শীতে কাঁপছে মেয়েটা, দাঁতে দাঁত লেগে আসছে। ফ্যান ছাড়তে চায়নি। আনিসা এসে ছেড়ে দিয়ে গেল। ফ্যান না ছাড়লে সারা রাতেও এ চুল শুকাবে না। ভেজা চুলে থাকলে নিশ্চয়ই জ্বর বাঁধাবে। মেয়েটার একদম ঠান্ডা সহ্য হয় না। শীত এলে হাত পা বরফের ন্যায় ঠান্ডা হয়ে থাকে। রাত পোহালেই মেয়েটার বিয়ে, এমন সময়ে জ্বর টর বাঁধালে হবে? বালিশের নিচে পড়ে থাকা ফোনটা সেই কখন থেকে বেজে চলেছে। আবিরা বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিল। এখন আবার কে কল দিয়েছে? অপরিচিত নাম্বার। মেয়েটা ধরল না,
সে অপরিচিত কারো কল কখনো ধরে না, তবে ওই প্রান্তের ব্যক্তি থেমে থাকলে তো কল না ধরা অবধি যেন দিয়েই যাবে। অতিষ্ঠ হয়ে আবিরা ফোনটা কানে ধরল। কড়া গলায় কিছু বলতে যাবে তার আগেই কানে এলো কারো রাশভারী কণ্ঠ।